হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কনসেপ্টের চাইনিজ সিনেমা দেখতে চলেছি। অ্যাকচুয়ালি এতদিন আমরা কোরিয়ান থ্রিলার অ্যাকশন সিনেমাগুলো দেখেছি এবং আমরা ভাবতাম যে কোরিয়ানরাই শুধুমাত্র বেস্ট কাহিনীর অ্যাকশন থ্রিলার সিনেমা তৈরি করতে পারে। বাট শুধুমাত্র কোরিয়ান নয়, হংকং এবং চাইনিজরাও কিন্তু অসাধারণ সব থ্রিলার অ্যাকশন সিনেমা তৈরি করে এবং সিনেমা দেখলে বুঝতেই পারবে না যে এটা কি অ্যাকচুয়ালি কোরিয়ান না হংকং বা চাইনিজ সিনেমা। ইভেন আমি যে কয়টা হংকং এর থ্রিলার অ্যাকশন সিনেমা দেখলাম সেগুলোকে কোরিয়ান সিনেমার চেয়ে বেশি ম্যাচুইড লেগেছে। এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। তো যাই হোক, যেমন বলেছি খুবই ইউনিক কনসেপ্টের একটা সিনেমা। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে এই সিনেমা সম্পর্কে কিছু ইনফরমেশন দিই। সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশের 84 কোটি টাকা খরচে, বক্স অফিসে আয় করেছিল প্রায় 350 কোটি টাকা এবং এই সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.6 এবং একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে 10-এ 6.6 যথেষ্ট ভালো একটা সিনেমা। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও, তোমার বিজ্ঞাপন দেখার কোনো দরকার নেই। আমি ডিসক্রিপশনে ডুরেশন দিয়ে দিয়েছি, ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। ইউরো 2024 একেবারে কোনার কাছাকাছি। আমাকে বিশ্বাস করুন, আমি বলি এই দর্শনীয় ইভেন্টটি আপনি মিস করতে চান না। আর মোস্ট বেটারের চেয়ে উপভোগ্য বানানোর জন্য আর কি ভালো উপায় থাকতে পারে। আর যে ব্যতিক্রমে প্রচার চালানো হবে, প্রথমত একটা চুক্তি রয়েছে যেখানে আপনি ভবিষ্যৎবাণী করুন এবং ফলাফলের উপর নির্ভর করে একটা বোনাস পান। আপনি জিতলে আপনার বাজির পরিমাণের 30% বিনামূল্যে বাজি পাবেন, আর হারলে আপনার বাজির পরিমাণের 50% বিনামূল্যে বাজি পাবেন। আর সেরা অংশ হচ্ছে লটারি 10 ইউরোর প্রতি টার্ন ওভারের জন্য একজন খেলোয়াড় একটা টিকিট পান। তো যত বেশি টিকিট তত বেশি জেতার সম্ভাবনা। আর গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের একটা ট্রিপ, আর মোট পুরস্কার হলো 10,000 ইউরো। তো দ্বিধা করবেন না, আপনার সুযোগটা আপনি নিয়ে নিন। আর এই প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি হচ্ছে গুগল পে, ফোন পে, পেটিএম, আর এর সাথে বেশ কিছু নির্বিচ্ছিন্ন আমানত এবং উত্তোলনের বিকল্পগুলি অফার করে। তো বিলম্ব এবং জটিলতাগুলোকে বিদায় বলুন আর আপনার সুবিধা মতো তাৎক্ষণিক লেনদেন উপভোগ করুন। আর যদি আপনার কখনো সহায়তার প্রয়োজন হয়, এদের ডেডিকেটেড 24/7 গ্রাহক সহায়তার দল আপনাকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করবে জাস্ট এক ক্লিকে। আর এই অ্যাপটা সত্যি একটা অসাধারণ ক্রীড়া বৈশিষ্ট্য। তাদের প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করার সময় ইউরো 2024 ম্যাচের ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারেন। আর শীর্ষে থাকা চেরি হলো ফাইনালের জন্য তাদের প্রচার। বাজির পরিমাণের 100% যদি হারিয়ে যায় একটা বিনামূল্যের বাজির আকারে, আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, এটা সত্য। তো আর দ্বিধা কেন? আপনার ভবিষ্যৎবাণী করুন, আসল নগদ পুরস্কার জিতুন এবং টুর্নামেন্টের আপনার উপভোগগুলোকে অভূতপূর্ব স্তরে উন্নতি করুন। আর এই অবিশ্বাস্য সুযোগ আপনি হারাতে চাইবেন না। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আর এই চ্যানেলে যে বিজ্ঞাপনে হোক না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। বিজ্ঞাপন যখন শুরু হয় তখন আমরা দেখি মার্সিডিজ বেঞ্জ গাড়িতে করে হংকং এর একটা ছোট্ট রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। আর সামনের মোড়ে যেতেই হঠাৎ করে তার গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। আর এই কারণে মেয়েটির গাড়ির পেছনে বিশাল একটা জ্যাম লেগে যায়। আর এর ফলে যেটা হয়, মেয়েটার পেছনে আরেকটা দামি গাড়ি ছিল, সেই গাড়ির একটা ভদ্রলোক অনেক রেগে যায়, রাগারাগি করতে থাকে। আর তারপর সে করে কি, তার গাড়ি নিয়ে বাম সাইডের গলি দিয়ে বের হতে যায়। বাট সে যখন কিছুটা এগিয়ে যায় তখনই সেই গলিতেও একটা ট্রাক তার রাস্তা আটকিয়ে দেয়, মানে আবার বাধা হয়ে দাঁড়ায়। তো এরপর লোকটি যে কোনো ভাবে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, বাট তখনই একটা ঝুলন্ত ব্যানার ওই গাড়িটার উইন্ডশিল্ডের সামনে এসে পড়ে। তো এর ফলে লোকটা অনেক বেশি রেগে যায় এবং ব্যানারটাকে নিচের দিকে টানতে থাকে। আর এর ফলে যেটা হয়, ব্যানারটা উপরের একটা গ্লাসের বারান্দার সাথে লাগানো ছিল, সেই বারান্দাটা ভেঙে লোকটির মাথার উপর পড়ে। আর এত ভারী কাজ এত উপর থেকে পড়ার কারণে লোকটা মারাত্মকভাবে আহত হয় এবং সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং বুঝতেই পারছো অবস্থা কাহিল। তো যাই হোক, ওখানে অনেক মানুষ জমা হতে থাকে। নর্মালি সবাই হয়তো ভ্লগের জন্য ভিডিও করছিল বা এরকম কোন একটা কিছু, বাট কেউ এগিয়ে আসে না। বাট এখানে অন্য একটা লোকটাকে আমরা দেখি, সে খুব মনোযোগ দিয়ে পুরো বিষয়টা অবজার্ভ করছিল। আর ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে, কিন্তু ওই মেয়েটার গাড়ির কারণে যে জ্যামটা বেজেছে সেই কারণে অ্যাম্বুলেন্সটাও জ্যামে আটকে যায়। আর এই কারণে ততক্ষণে লোকটা মারাই যায়। আর লোকটা মারা যাওয়ার সাথে সাথে যে লোকটা মনোযোগ সহকারে এই পুরো ঘটনাটা দেখছিল সে চলে যায়। আর ওই যে ট্রাক ড্রাইভার যে রাস্তা আটকেছিল, সে সিগারেটটা ফেলে দিয়ে চলে যায়। আর অন্যদিকে লোকটিকে পুলিশেরা উঠিয়ে নেয়। তো যাই হোক, এই ঘটনা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং এটা পরিকল্পিত একটা হত্যা। এবং এই হত্যাগুলো এমন ভাবে ডিজাইন করা হয়ে থাকে দেখে মনে হবে যে এটা একটা অ্যাক্সিডেন্ট। আর এই ধরনের অ্যাসাসিনেশনের জন্য এই গ্রুপটা খুব নাম করা। তো যাই হোক, এই গ্রুপে মোট 4 জন মেম্বার রয়েছে। এই টিমের লিডার হচ্ছে ব্রেন, দেখতে পাচ্ছি হচ্ছে ব্রেন। 2 নম্বর লোকটা হচ্ছে আঙ্কেল, যে কিনা ট্রাক চালাচ্ছিল। 3 নম্বর লোকটার নাম হচ্ছে ফ্যাটি, যে কিনা বারান্দার গ্লাসের সাথে ব্যানারটা ফিট করে দিয়েছিল যাতে ব্যানারটা টান দিলে গ্লাস পড়ে যাবে। আর 4 নম্বর মেয়েটি হচ্ছে জেসমিন, মানে আমার বউয়ের নাম আর কি। আর সে আর কি মার্সিডিজ বেঞ্জের টায়ার পাংচার করে জ্যামটা বাজিয়েছিল যাতে ওই লোকটা এই কাজটা
কাজটা করে এবং মারা পড়ে। তো এখানে আসলে হয়েছে কি, যে লোকটা মারা গিয়েছে সে একটা গ্যাং এর বস ছিল, আর তাকে খুন করার জন্য ব্রেনকে টাকা দেওয়া হয়েছিল তার প্রতিপক্ষ গ্যাং থেকে। আর এই কারণে ব্রেন এমন একটা পারফেক্ট পরিকল্পনা করেছে যাতে লোকটা মারা গেলেও সবাই মনে করবে এটা একটা দুর্ঘটনা এবং কোনো কেস হবে না। তো যাই হোক, কাজটা শেষ হওয়ার পরে ব্রেন করে কি তার ক্লায়েন্টকে কল করে এবং পার্কিং এরিয়ার মধ্যে টাকা রেখে যেতে বলে। আর এরপর আমরা দেখি একটা নিশান জিটিআর এ সেই টাকাটা রেখে যাওয়া হয়, আর ফ্যাটি সেই টাকাগুলো সংগ্রহ করে নিয়ে আসে। মানে ফ্যাটির কাজ টাকা সংগ্রহ করা। আর সিসি ক্যামেরাতে যাতে সব ধরনা পড়ে জন্য তারা করে কি ক্যামেরা লেন্সের সামনে পরিকল্পিতভাবে বেলুন দিয়ে ব্লক করে রেখে দেয়। তো এভাবেই নিখুঁত পরিকল্পনা করে তারা তাদের কাজ এগিয়ে যাচ্ছিল। তো যাই হোক, কাজ শেষ হতে তারা চারজন করে কি নিজেদের আস্তানে এসে জমা হয়। আর ওইদিকে যখন পুলিশ আসে, পুরো বিষয়টা তদন্ত করে পুলিশ ঘোষণা করে এটা একটা দুর্ঘটনা ছিল। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, তোমরা খেয়াল করেছো না কিনা জানি না। আমাদের আঙ্কেল কিন্তু সিগারেটটা ওখানে ফেলে এসেছিল। তো ওই সিগারেটটা কিন্তু ব্রেন আবার নিয়ে এসেছে এবং আঙ্কেলের উপর খুব রাগারাগি করে যে এত পারফেক্ট ভাবে আমরা প্ল্যান করে কাজ করি, তারপর তুমি ওখানে সিগারেটটা কেন ফেলে আসলে? ওটা তো একটা ক্লু হতে পারতো। তোমার একটা ভুলের জন্য ক্রাইম স্পটে একটা জিনিস ফেলে আসার জন্য আমরা তো সবাই ফাঁসিতে ঝুলতে পারি। তো আঙ্কেল হচ্ছে আমার সুমন ভাইয়ের মতো, তারে যখন যেটা তুমি শিক্ষা দেবে বলবে না না ঠিক আছে আর করবো না। তো আঙ্কেলে বলে ঠিক আছে আমি আর জীবনে সিগারেটই খাম না। তো যাই হোক, ব্রেন এত কোটি কোটি টাকার ব্যবসা করলেও কিন্তু খুব সাধারণ জীবনযাপন করে যাতে কারোর সামনে ধরা না পড়ে। সে খুবই ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে একাই থাকে এবং তার লক্ষ্য হচ্ছে যখন অনেক টাকা হয়ে যাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে, ও হংকং ছেড়ে বাংলাদেশে চলে এসে বসবাস করবে আর কি। তো যাই হোক, আমরা দেখতে পাই এখানে লকার রুমে ওর অনেক টাকা পড়ে রয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার, কিন্তু এই টাকার কোনো লাভই নেই। এই টাকা ওর খরচ করবে কি? খরচ করার জায়গাই নেই। সর্বোচ্চ 1000 টাকার মদ খাইতে পারবে, 10,000 টাকার নাইট ক্লাবে দিতে পারবে, আর অন্য এইটুক করতে পারবে। বেশি খরচ আর কি করবে? একটা ফেরারিও কিনতে পারবে না, 10 তলা বাড়িও কিনতে পারবে না, কিছুই না। তবে এখানে আরেকটা সমস্যা রয়েছে, একটা কার দুর্ঘটনায় ব্রেনের স্ত্রী মারা গিয়েছে। টাকার অভাবে তখন সে চিকিৎসা করতে পারেনি এবং এখনো পর্যন্ত সে সবসময় আশেপাশে সে তার স্ত্রীকে কল্পনা করে, সবসময় মিস করে এবং প্রতিদিন সকালে তার কবরের সামনে গিয়ে প্রার্থনাও করে। তো যাই হোক, এরপর ব্রেনের কাছে আরেকটা কন্ট্রাক্ট আসে। তো ফ্যাটি ওই লোকটার কাছ থেকে টার্গেটের যাবতীয় তথ্য সংগ্রহ করে তারপর ব্রেনকে দেয়। আর এই কেসটা যে এসেছে, এই কেসটিতে একটা লোক তার নিজের বাবাকে মেরে ফেলার জন্য কন্ট্রাক্ট করেছে। তো এখানে উল্লেখ্য, বাবার ছেলের মধ্যে কি সমস্যা কি হয়েছে এটা নিয়ে ব্রেনের কিছু যায় আসে না। তার কাজ হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে কন্ট্রাক্ট দিয়েছে সেটা পূরণ করতে হবে। তো যাই হোক, যে লোকটা ক্লায়েন্ট, যার নাম হচ্ছে জ্যাকব, সে চলাফেরা করতে পারে না, সে রিটায়ার্ড একটা অফিসার, অনেক টাকার মালিক এবং হুইল চেয়ার তার জীবনের সঙ্গী। আর বর্তমানে জ্যাকবের জন্য তার বাবা বোঝা হয়ে গিয়েছে, মানে এই কথাটাই সে কন্ট্রাক্টে লিখেছে আর কি। তো যাই হোক, সে প্রতিদিন তার বাবাকে নিয়ে একই রাস্তা দিয়ে একটা দোকানে আসে এবং বাবাকে নিয়ে আবার সেই দোকান থেকে বাসায় যায়। তো ব্রেন রেগুলার ওর উপর নজর রাখতে শুরু করে এবং প্রতিদিনের কাজকর্ম দেখতে শুরু করে, কারণ ব্রেনকে এই বৃদ্ধ লোকটাকে খুন করার জন্য অনেক সুন্দর একটা প্ল্যান মাফিক ডিজাইন করতে হবে যাতে খুনটা দেখে দুর্ঘটনা মনে হয়। তো এরপর ব্রেন যখন একটু রিসার্চ করে, ব্রেন জানতে পারে যে জ্যাকবের বাবার নামে বিশাল একটা ইন্স্যুরেন্স রয়েছে, বিশাল বড় ইন্স্যুরেন্স। ওর বাবা মারা গেলে 10-15 কোটি টাকা পাবে জ্যাকব, তবে ওটা ওদের কোথাও যায় আসে না, ওদের কন্ট্রাক্টে যে টাকা আছে সেটাই তোরা পাবে। তো যাই হোক, এরপর 4 জন সদস্য লেগে পড়ে হত্যাটাকে কিভাবে ন্যাচারালি দুর্ঘটনা বাটানো যায় এবং সে ব্যাপারে পরিকল্পনাও করে। তো এখানে ওরা খেয়াল করে জ্যাকব তার বাবাকে নিয়ে যে দোকানে যায় সেখানে যেতে একটা ড্রাম ট্রাকের রাস্তা পার হতে হয়, যে ড্রাম ট্রাকটি না ইলেকট্রিক কারেন্টের সাথে চলাফেরা করে। তো ব্রেন এখানে সিদ্ধান্ত নেয় কারেন্টের শক দিয়ে সে জ্যাকবের বাবাকে মারবে। তো সেই হিসেবে তারা পরিকল্পনা করে এটা বের করে, রাতে যখন লোকটিকে বাসায় নিয়ে যাওয়া হবে তখন তারা ওই লোকটার গায়ের উপরে ইলেকট্রিক তার ফেলে দেবে, আর এই হাই ভোল্টেজের কারণে ওই লোকটি মারা পড়বে। কিন্তু ওই লোকটিকে মারতে তো বৃষ্টির প্রয়োজন হবে, কারণ নর্মালি তো সুতা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা যাবে না। আর তাছাড়া এখানে আরো কথা রয়েছে, ড্রাম থেকে একটা বিদ্যুতের তার কিভাবে ওই লোকটার উপর ফেলা যায়, আবার জ্যাকবের বাবার উপর যদি পড়ে ছেলেও তো সাথে থাকবে, ছেলেও তো মারা পড়বে, তাহলে কিভাবে কি করা যায়। তো এরপর ওরা অনেক কষ্টে বুদ্ধি বের করে, আমরা একটা ঘুড়ি ওড়াবো বৃষ্টির মধ্যে এবং দড়িটা মোটা হবে এবং এমন টাইপ দড়ি হবে যেটা পানি পরিবাহী হবে, প্রচুর পানি থাকবে। তো সেই হিসেবে ওরা বৃষ্টির মধ্যে ঘুড়ি ওড়ানোর অনুশীলন করতে থাকে, কিন্তু সবাই চেষ্টা করলো একমাত্র জেসমিন এটা ভালো করে করতে পারে। তো এই জন্য এটার দায়িত্ব জেসমিনের উপরে আসে যে লোকটির উপর তার ও ফেলবে, কিন্তু এটা তো ওদের পুরোপুরি হাতে নাই, আবহাওয়ার উপর নির্ভর করতে হবে। আবার ওই রাত 10টার সময় বৃষ্টি হলে একমাত্র এটা করতে পারবে, কারণ প্রতিদিন রাত 10টার সময় জ্যাকব তার বাবাকে নিয়ে বাসায় যায়। তো এরপর থেকে প্রত্যেক দিন ওরা ওই জায়গাতে অবস্থান করতে থাকে, রেডি হয়ে যে কবে বৃষ্টি আসবে। তো প্রথম দিন যায় বৃষ্টি হয় না, তো দিন ওরা কাজ শুরু করতে পারে না, পরের দিন যায় বৃষ্টি হয় না, কিন্তু এর পরের দিন বৃষ্টি আসে একটু দেরিতে। তো এর জন্য ওরা কাজ না করে বাসায় ফিরে যায়, সবাই খুব বিরক্ত হয়ে যায়। আবার আঙ্কেল যে সিগারেট খাওয়া বাদ দিয়েছিল আবার সিগারেট খাওয়া শুরু করে, যদিও একবার প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যে আল্লাহর কসম আর সিগারেট খাবো না, আবার শুরু করে। আর এরপর যখন চতুর্থ দিন আসে আমরা আঙ্কেলের মধ্যে কিছু অসুস্থতা দেখতে পাই, মানে ওনার একটু ব্রেনের সমস্যা রয়েছে, বয়স হয়ে গিয়েছে, বুঝতেই পারছো। তো এর জন্য ফ্যাটি আর জেসমিন এই মিশনকে বাদ দিতে চায়, যে 4 জন ছাড়া তো হবে না আর বিশ্বস্ত লোক ছাড়াও তো হবে না, কিন্তু ব্রেইন মানা করে দেয়, কারণ এইবার সঠিক সময় বৃষ্টি শুরু হয়েছে। তো সবাই যার যার মতো জায়গা নিয়ে নেয়। তো জ্যাকব তার বাবাকে বাসায় নিয়ে যাওয়ার সময় হুইল চেয়ারে বসায়, আর আঙ্কেলের কাজ হচ্ছে সিসিটিভির সামনে বেলুন দিয়ে ব্লক করতে হবে। আর ওই সময় ফ্যাটির কাজ হবে সে একটা কোনো কিছু নিয়ে যাবে, জ্যাকবকে ধাক্কা দিয়ে হুইল চেয়ার থেকে দূরে সরিয়ে দিবে যাতে কারেন্টের শকটাও না খায়। আর
জেসমিনের কাজ হবে এই বৃষ্টির মধ্যে ঘুড়ি উড়াবে এবং সঠিক সময়ে ঘুড়িটা করবে কি কারেন্টের তারে বাজিয়ে দিয়ে ওই তারটা আঙ্কেলের উপর লাগিয়ে দেবে। কিন্তু যখন প্ল্যানিং শুরু হয় তখনই আঙ্কেল সবকিছু ভুলে যায়, সে বেলুন দিয়ে সিসি ক্যামেরা ব্লক করে না, কিন্তু তখনই জেসমিন করে কি ঘুড়ির সুতা কেটে দেয়। আর সুতাটা করে কি যখন ড্রামটাকে ওই বৈদ্যুতিক তারের উপর পড়ে তখন বাধ্য হয়ে দ্রুত করে কি ফ্যাটি সিসি ক্যামেরার কথা না ভেবেই তার সাইকেল দিয়ে জ্যাকবকে ধাক্কা দেয়, মানে একটা অ্যাক্সিডেন্ট হিসেবে জ্যাকবকে সরিয়ে দেয়। তো জ্যাকব যখন হুইল চেয়ার থেকে দূরে সরে যায় তখনই ওই আঙ্কেলের হুইল চেয়ার একটু ধাক্কা খেয়ে ওই সুতার কাছে গিয়ে পড়ে, আর এর ফলে যেটা হয় সুতার সাথে ছোঁয়া লাগার ফলে আঙ্কেল সেখানেই জ্বলে পুড়ে মারা যায়, ঘড়িটাও পুড়ে যায়। আর জ্যাকব তার বাবার মৃত্যু চেয়ে চেয়ে দেখতেই থাকে। কিন্তু এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আঙ্কেল সিসি ক্যামেরা বন্ধ করেনি। তো এই ভুলের কারণে ব্রেন অনেক রেগে যায়। আর তারপর ব্রেন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই একটা দোতলা বাস ব্রেনকে মারতে আসতে থাকে। মানে জিনিসটা অনেকটা এরকম যে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তবে ব্রেন এখানে অনেক কষ্টে বেঁচে যায়, কিন্তু ওই বাসটা ফ্যাটিকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। কিন্তু ব্রেন তখন তাড়াতাড়ি ফ্যাটির পকেট থেকে মানি ব্যাগ ফোন বের করে নেয়। আর মারা যাওয়ার আগ মুহূর্তে ফ্যাটি ব্রেনকে জাস্ট একটা প্রশ্ন করে, ব্রেন এটা কি দুর্ঘটনা ছিল নাকি মার্ডার ছিল? আর এই কথা বলে মারা যায়, মানে ওরা যা করে তাই হয়তো ওদের সাথে হয়েছে। তো এই কথা শুনে ব্রেনও শক হয়ে যায় যে এটা কি দুর্ঘটনা ছিল, না আমাদেরকে মারার জন্য কেউ আবার টাকা দিয়েছে, না আমাদের মতো আরো গ্রুপ রয়েছে। তো এটা ভাবতে ভাবতে ও বাসায় ফিরে এসে দেখে চোর ওর বাসার সবকিছু উলট পালট করে রেখেছে, সবকিছু নিয়ে গিয়েছে, টাকা পয়সা লকারের সবকিছু নিয়ে গিয়েছে, শুধুমাত্র স্ত্রীর ঘড়িটা রেখে গিয়েছে, ঘরে পুলিশও রয়েছে। তো এবার ব্রেন পুরোপুরি শিওর হয়ে যায় যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ ওকে শেষ করে দিতে চায়, জাস্ট ওকে মারতে গিয়ে ফ্যাটি মরে গিয়েছে। তো যাই হোক ফ্যাটির এমন মৃত্যুর পর আঙ্কেল আর জেসমিন মনে করো যে শক হয়ে যায়, আর পুলিশও ওই ঘটনাটাকে ইনভেস্টিগেশন করে বাস দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। মানে ওরা যা করতো সেটা ওদের সাথেই হয়েছে। আবার ওদিকে ওই বাস ড্রাইভার বর্তমানে কোমায় রয়েছে, আইসিইউতে রয়েছে। তবে তারপরেও ব্রেন এখানে সন্দেহ করছে যে আমার গ্রুপের কোনো লোক কি আমার সাথে বেইমানি করছে। সেই হিসেবে ব্রেনের প্রথম সন্দেহ যে আঙ্কেলের উপর, কারণ আঙ্কেল ওই দিন বেলুন দিয়ে সিসি ক্যামেরা ব্লক করেনি। আর তাছাড়া মিশন সম্পূর্ণ হওয়ার পরের দিনই আঙ্কেল ওই দুর্ঘটনার স্পটে গিয়ে নিজের দোকান বসিয়েছিল। আবার এইদিকে জ্যাকবও, মানে যে লোকটা কারেন্টের শক খেয়ে মারা গেল, ওর ছেলেও প্রতিদিনের মতো নিজের দোকানে আসে। তো এরপর যখন জ্যাকব দোকান থেকে বের হয় ব্রেন করে পিছু নেয়। মানে ব্রেনের কাছে মনে হচ্ছে ওর বাবাকে মারার জন্য আমাদের যে হায়ার করেছে এই প্রমাণ লোপাট করার জন্য ও তো আবার আমাদের মারতে চাচ্ছে না। কিন্তু এখানে দেখা যায় জ্যাকব সরাসরি যায় হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিতে এবং ইন্স্যুরেন্স এজেন্টকে পলিসির ডকুমেন্ট দেখায়, কিন্তু জ্যাকবকে দূর থেকে হতাশ দেখাচ্ছিল। মানে ব্রেন তো সামনের বিল্ডিং থেকে সব দেখছিল, জ্যাকের উপর নজর রাখছিল। তো যাই হোক তখন আমরা দেখতে পাই এজেন্ট ফোনে তার বসদের সাথে কথা বলে এবং বলে পলিসির টাকা দিতে অনেক দেরি হবে, হ্যান ত্যান। মানে দুনিয়ার সব দেশে একই সিস্টেম, ইন্স্যুরেন্স পলিসির একই সিস্টেম। তারপর সন্দেহ যায় ব্রেনের হচ্ছে জেসমিনের উপর। এর কারণটা হচ্ছে ব্রেন যখন আঙ্কেলের সাথে কথা বলে তখন ব্রেন জানতে পারে যে আঙ্কেলের যে মাথায় প্রবলেমটা সেটা আরো বেড়ে গিয়েছে, সে কিচ্ছু মনে রাখতে পারে না। এমনকি মিশনের রাতে ওনার ডিমেনশিয়ার অ্যাটাক এসেছিল, এই জন্য উনি ক্যামেরা ব্লক করতে ভুলে গিয়েছিলেন, বা আরো কি হয়েছে ওনার কিছুই মনে নেই। তো এরপর ব্রেন আঙ্কেলকে অন্য একটা রুমে নিয়ে আসে, কারণ আঙ্কেলকেও মারা হতে পারে, সেও তো তাদের টিমের অংশ। কিন্তু আঙ্কেলের তো কিছুই মনে নেই তার সাথে কি হয়েছে। আর তারপর ব্রেন তাকে গত রাতে সবকিছু খুলে বলে। তখন এই সবকিছু শুনে আঙ্কেল বলে তার মানে সত্যি তোকে কেউ মারার চেষ্টা করছে। আর আঙ্কেলের এইসব আবল তাবল কথা শুনে মোটামুটি ব্রেন নিশ্চিত হয়ে যে আঙ্কেল আসলেই পাগল হয়েছে। আর যাই হোক আঙ্কেল অন্তত আমাকে মারার লক্ষ্যে নেই। তো যাই হোক এরপর ব্রেনের সন্দেহ যায় হচ্ছে ওই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট ইয়োসিনের উপর, মানে ওই যে লোকটা মারা গেল আগুনে পুড়ে, তার ছেলে যার কাছ থেকে ইন্স্যুরেন্সের টাকা নেবে তার উপর। তো সেই ইয়োসিনের উপর নজর রাখারও বাড়িয়ে দেয়। আর ইয়োসিনের কাজকর্ম তার অনেক সন্দেহজনক লাগছে, সে বারবার কারোর সাথে ফোনে কথা বলে, বিরক্ত হয়ে যায় আবার খুশি হয়, এর কোনো কিছু ব্রেনের চোখ এড়ায় না। তো নজর রাখতে রাখতে ও দেখতে পায় যে ইয়োসিন নামের ওই লোকটা যে বাড়িতে ভাড়া থাকে তার বরাবর নিচের রুমটাই ফাঁকা রয়েছে, যেটা ভাড়া দেওয়া হবে টুলেট লেখা। তো ও গাড়িকে ওই রুমটা ভাড়া নেয়। আর পরের দিন ওই বাসায় ওঠে, আর ওই বাসায় রুমে উঠে এমন ভাবে আয়নাটা বসায় যাতে পুরো ঘর এবং মেইন দরজা দেখা যায়, ও সিকিউর থাকতে পারে একটু। আর এরপর যখন ইয়োসিন রুমে ছিল না, ব্রেন করে কি পালিয়ে ওই রুমে ঢুকে এবং ইয়োসিন মানে ওই ইন্স্যুরেন্স এজেন্টের ঘরে মাইক্রোফোন লাগিয়ে চলে আসে, যাতে নিজের রুমে বসে সব কথা শুনতে পারে। আর এইদিকে বেলুনের কথা ভেবে আঙ্কেল তো চিন্তিত হতে থাকে যে আমি সিসি ক্যামেরা কেন আটকালাম না, কিন্তু তার মাথায় কিছুই আসে না। কিন্তু ব্রেন তখন ওনাকে বলে তোমাকে এনে আর কোনো কিছু ভাবতে হবে না, আমাকে যেই মারতে চাক না কেন আমি তাকে খুঁজে বের করবো, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি বেঁচে থাকো। তো পরের দিন আমরা দেখতে পাই জ্যাকব নামের ওই ছেলেটি যে তার বাবাকে মারলো, সে তার বাবার মৃত্যুর সনদ নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে যায়। আর তাছাড়া জ্যাকবও একটুও সুখী নয়, জ্যাকবকেও ভেতর থেকে আস্তে আস্তে খেয়ে দিচ্ছিল, কারণ সে তার নিজের বাবাকে খুন করিয়েছে টাকার জন্য। কিন্তু তারপরেও ব্রেন করে কি জ্যাকবকে কল করে এবং বলে ভাই তুমি টাকা পাবে না পাও এটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের কন্ট্রাক্টের টাকাটা ফেরত দিয়ে দাও। তো এরপর জ্যাকব করে কি একটা পার্কিং এর মধ্যে গাড়ির মধ্যে টাকা রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। তো ব্রেন যখন ওই টাকা নেওয়ার জন্য যায় তার আগে জেসমিন সেই টাকা নিয়ে নেয়। তো এর ফলে এবার ব্রেনের জেসমিনের উপর আরো সন্দেহ হয়ে যায় এবং সে জেসমিনকে কল করে দূর থেকে। তো জেসমিন এখানে কোনো কিছু লুকায় না, ডাইরেক্ট বলে আজব ব্যাপার, ফ্যাটি যেহেতু মারা গিয়েছে ওই তো টাকা নিত, ফ্যাটির বদলে আমি নিতে এসেছি নাকি তুমি নিতে আসবে? ব্রেন তখন বলে তুই কিভাবে জানলি যে এখানে টাকাটা রাখতে আসবে, আজকে রাখবে, এখানে আসবে? তুই কি ফ্যাটির পিছু নিতি যে এই পার্কিং লটের এই জায়গায় টাকা নিতাম আমরা? আবার ফ্যাটির মৃত্যুর পেছনে তোর হাত নাই তো? জেসমিন এই কথা
কথা শুনে অনেক রেগে যায় এবং বলে তুমি কি পাগল হয়েছে, ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, তুমি যেরকম ভাবো সেরকম। বাট তখনই ব্রেনের মাথা গরম হয়ে যায়। ব্রেন করে কি সেখানে অনেক হাই পাওয়ারের একটা পানির সুইচ চেপে দেয়। আর ওটার লাইন ছিল হচ্ছে জেসমিনের দেয়ালের পাশেই, মানে এটা দিয়ে পুরো তোমার এই পার্কিং লট পরিষ্কার করা হতো। তো পানির এত প্রেসার আসে যে বুলেটের মতো গাড়ির গ্লাস ভেঙে সেই গ্লাসগুলো জেসমিনের মাথায় গিয়ে ঢুকে জেসমিন সেখানেই মারা যায়। আর তারপর ব্রেন করে কি জেসমিনের কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর ওই দিকে দেখা যায় ইন্স্যুরেন্সের বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপিয়ে জ্যাকব আত্মহত্যা করেছে। তো এখন ব্রেন কার উপর সন্দেহ করবে? তো এখন একজন পার্সনই রয়েছে, ইন্স্যুরেন্সের ওই এজেন্ট। আবার জ্যাকব মারা গিয়েছে, এজন্য কোম্পানির টাকাও বেঁচে গিয়েছে। তো এখানে ব্রেন পুরো বুঝতে পারে ইয়োসিন কোনো না কোনো ভাবে বাহানা বানিয়ে মানুষকে ইন্স্যুরেন্সের টাকা দিতে দেরি করায় এবং এরপর যাতে ওরা ডিপ্রেশনে আত্মহত্যা করে টাকাটা বেঁচে যায়। আবার ওই রাতে ইয়োসিন করে কি তার বসের সাথে কথা বলছিল এবং সে কোনো একটা বয়স্ক ক্লায়েন্ট নিয়ে কথা বলছিল, মানে ইয়োসিন তার রুমে থেকে কথা বলছিল, নিচ থেকে আর কি তোমার ওই যে ব্রেন শুনছিল। তো ইয়োসিন বলে ওই ক্লায়েন্ট সেকেন্ড ফ্লোর থেকে পড়ে গিয়ে অনেক আহত হয়েছে। আর এরপর যখন ব্রেন আরো কথা শুনে তখন জানতে পারে যে ইয়োসিনের একটা গার্লফ্রেন্ড রয়েছে, খুব রোমান্টিক কথা বলে। তো এটা শুনে ব্রেনের তার নিজের স্ত্রীর কথা মনে পড়ে, সে ইমোশনাল হয়ে যায়। আর পরের দিন সকালে ব্রেনের কাছে ফোন আসে যে তোমার আঙ্কেল সেকেন্ড ফ্লোর থেকে পড়ে গিয়ে অনেক আহত হয়েছে, পুলিশও এসেছে। তো এরপর ব্রেন সামনের বিল্ডিং থেকে তার আঙ্কেলকে দেখতে থাকে। আর তখনই ওর গত রাতে ইউসিন নামে যে এজেন্ট কথা বলেছিল যে আমাদের একজন ক্লায়েন্ট 2 তলা থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। তো তখন ব্রেন পুরো শিওর হয়ে যায় ইউসিনের কাজ হচ্ছে, মানে ইউসিনদের যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, ইউসিন এবং তার বসরা মিলে তাদের যে ক্লায়েন্ট রয়েছে তাদেরকে হত্যা করে এবং প্রমাণ করে আত্মহত্যা করে। আর আত্মহত্যা করলে ইন্স্যুরেন্স পলিসি তো টাকা দেবে না, কারণ আত্মহত্যার টাকা পলিসি দেয় না। তো এর মানে হচ্ছে ব্রেন যেমন নিজে মার্ডারকে দুর্ঘটনা দেখায়, অন্যদিকে ইয়োসিনরা মার্ডারকে আত্মহত্যা দেখায়। সেম টাইপ কাজ করে ওরা। তো এভাবে একদিন ইয়োসিন ব্রেনের রুমের দরজায় বেল বাজাতে থাকে। ব্রেন তো ভয় পেয়ে যায়, সে দরজা খোলে না। আর ওর কাছে মনে হয় ইয়োসিন হয়তো রুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছে। তো এখানে ব্রেন পুরো ভয় পেয়ে গিয়েছে আর ভাবতে থাকে এই বাসার মালিকও হয়তো ইয়োসিনের সাথে সংযুক্ত এবং ওরা সবাই মিলে হয়তো ব্রেনকে হত্যার পরিকল্পনা করছে। তো এই জন্য ব্রেন রুম থেকে বের হয়ে দৌড়াতে থাকে। আর তখনই সিঁড়িতে ইয়োসিনের সাথে ধাক্কা খায়। তো দুজন এখানে দুজনের দিকে তাকায়, কিন্তু ইয়োসিন ব্রেনকে না চেনার ভান করে চলে যায়, মানে কখনো দেখেনি। কিন্তু ব্রেন পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে ইয়োসিনকে মেরে ফেলবে, আর সেটা সে এমন ভাবে মারবে যাতে মনে হয় এটা দুর্ঘটনা। তো এরপর আঙ্কেল কল করে ব্রেনকে বলে ও আমার মনে পড়েছে ওই দিন আসলে আমি বেশি ওষুধ খেয়ে ফেলেছিলাম, যার জন্য আমার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলাম। কিন্তু ব্রেন বলে আরে না, তোমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যাতে তুমি মারা যাও, যাতে তোমার পলিসির টাকা কাউকে না দিতে হয়। আঙ্কেল তখন বলে আমি তো জীবনে পলিসি করিই নি, আর আমার তো কোনো নমিনেই নেই, আর এই পয়েন্টটা মনে রেখো আর কি। আর অন্যদিকে ওই দোতলা বাস ড্রাইভার, মানে যে আর কি ওই যে ফ্যাটিকে অ্যাক্সিডেন্ট করে মারলো, ব্রেনকেও মারতে চেয়েছিল, সে আইসিইউ থেকে বের হয় এবং সে পুলিশের কাছে স্টেটমেন্ট দেয় যে আমি যখন বাস চালাচ্ছিলাম তখন আমার উইন্ডশিল্ডের সামনে একটা ফুটবল চলে আসে, যার কারণে আমি আতঙ্কিত হয়ে যাই এবং বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো এখানে বাস ড্রাইভারও ইনটেনশনালি কাউকে হত্যা করতে চায়নি, এই পয়েন্টটাও তোমাদের মনে রাখতে হবে। আর অন্যদিকে ব্রেন তো ইয়োসিনকে মারার পুরো পরিকল্পনা করে ফেলেছে। আর এই বিল্ডিং এর নিচে একটা চলমান রাস্তার মধ্যে কাজ চলছে। তো এটাই ব্রেন পারফেক্ট হিসেবে দেখে পরিকল্পনাকে বাস্তবায়ন করতে। ওর প্ল্যান হচ্ছে যখন ইয়োসিন অফিস থেকে বেরিয়ে রাস্তায় আসবে তখনই ওকে যে কোনো ভাবে মেরে দেবে। তো যেই কথা সেই কাজ, ইয়োসিন করিকে অফিস থেকে রাস্তায় আসে। ব্রেন তখন করিকে রাস্তায় যে কাজ চলছিল ফ্যানের একটা, সেই ফ্যানটাকে ঘুরিয়ে দেয়। আর এর ফলে রাস্তা পুরো ধুলোবালিতে ভরে যায়। আর তখনই ইয়োসিনের সাথে দেখা করার জন্য তার গার্লফ্রেন্ড আসে। আর তখনই আঙ্কেল ব্রেনকে কল করে বলে আরে শোন ওই দিনের সব কথা আমার মনে পড়ে গিয়েছে। ওই দিন আমি ভুল করে বেলুন না নিয়ে ফুটবল নিয়েছিলাম, এর জন্য ওরে নি। আর তারপর যখন আমি বেলুনগুলো উড়াতে দিয়েছিলাম সেই ফুটবল হাত থেকে পড়ে গিয়েছিল সবগুলো। আর তারপর ওই বাসে গিয়ে লেগেছিল, বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ওটা দুর্ঘটনায় ছিল, কেউ তোকে মারতে চাইছিল না। বাট ব্রেন তো এখন আর কোনো কিছু মানতে চায় না। আর এর জন্য সে রিমোট দিয়ে রাস্তার পাশে থাকা গাড়ির ওয়াইপার চালু করে দেয় এবং গ্লাসে এমন কিছু লাগিয়েছিল আয়নার মতো যাতে সূর্যের আলো সেখানে গিয়ে ডাইরেক্টলি চমকাতে থাকে এবং সোজা সিসি ক্যামেরার উপরে পড়ে। আর এই প্রতিফলন পেছন থেকে আসে গাড়ির উইন্ডশিল্ডেও পড়ে। আর এখানে যেটা হবে, সামনের গাড়ি ওই আলোর কারণে কিছু দেখতে পাবে না, অ্যাক্সিডেন্ট করে দেবে। কিন্তু তখন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে, সূর্য চাঁদ দিয়ে ঢেকে যায়, কারণ ওই দিন সূর্যগ্রহণ ছিল। তো এই জন্য গাড়িটা চলে যায়। আর এদিকে ব্রেন খেয়াল করে ইয়োসিনের গার্লফ্রেন্ড ব্রেনের বাসার মালিককে বাবা বলে ডাকছে, তার মানে ইয়োসিন ওই লোকটার জামাই হতে যাচ্ছে। তো এটা শুনে ব্রেন ভাবতে থাকে তার মানে আমি সেদিন ইয়োসিনকে যে আমার বাসার বাড়িওয়ালার সাথে কথা বলতে দেখলাম, ওরা কোনো প্ল্যান করছিল না, ওরা জামাই শ্বশুর। তার মানে আমি যে এত কিছু ভেবে রেখেছি এগুলো কি আমার অতিরিক্ত চিন্তা নয়? তার মানে আমাকে কি সত্যি সত্যি কেউ মারতে চায় না? এটা কি আমার ব্রেনের ভ্রম ছিল? আমি কি বেশি ভাবছি? তার মানে না ইয়োসিন, না আমার বুড়ো আঙ্কেল, না জেসমিন, না কেউ আমাকে মারতে চায়, কেউ আমাকে মারতে চায় না। আবার এছাড়াও ওই রাতে ইয়োসিন যে তার বসের সাথে কথা বলছিল যে 2 তলা থেকে একটা বৃদ্ধ পড়ে গিয়েছে, ওটাও তো আমার আঙ্কেল ছিল না, কারণ তার তো পলিসি ছিল না। আর আঙ্কেল নিজেই তো বললো বেশি ওষুধ খাওয়ার কারণে আঙ্কেল ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়েছিল। আর সেদিন ইয়োসিন আমার রুমের সামনে যখন এসেছিল, চলে যাওয়ার পরে আমার রুমের সামনে একটা কাগজের নোটিশ ছিল যেখানে লেখা ছিল যে আমার ঘরটা রং করা হবে এবং ইয়োসিনও বাড়িওয়ালার সাথে কথা বলছিল পুরো বাড়ি রং করবে। আর জ্যাকবকেও ইন্স্যুরেন্স কোম্পানি নয়, জ্যাকব নিজেই হতাশা থেকে আত্মহত্যা করেছিল কারণ সে তার বাবাকে মেরেছিল। আর ফ্যাটির মৃত্যু কোনো প্ল্যান মাফিক ছিল না, ওটা আঙ্কেল সেদিন ভুল করে বেলুনের বদলে বল নিয়ে গিয়ে
গেছিল বলে এটা হয়েছিল, আই মিন এইগুলো আর কি এখন ব্রেন ভাবছে। তো ব্রেন এখন বুঝতে পারে আমি কামটা করছি কি, আমি ভুল বুঝে নির্দোষ জেসমিনকে মেরে ফেলেছি, তার মানে আমি যেগুলো করি সেগুলো আমার সাথেই ঘটেছে। আমার নিজের মনের ভেতর যে শয়তানি রয়েছে সেই এই প্ল্যানগুলো বানিয়েছে, সেই এই সন্দেহগুলো আমার কাছে এনেছে যে আমাকে কেউ মারতে যাচ্ছে। তো ব্রেন তো পুরো পাগল হয়ে যায়, কিন্তু তখনই সূর্যের গ্রহণ শেষ হয়ে যায়, আর এর ফলে যেটা হয় সূর্যের রশ্মি আয়নায় গিয়ে প্রতিফলিত হয় এবং উল্টো দিক থেকে যে গাড়িটা আসছে সেই গাড়ির গ্লাস পুরো ব্লক করে দেয় প্রতিফলন হয়ে। আর এটা হলেই কি হবে, ওই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডাইরেক্ট ইয়োসিন নামের ওই ইন্স্যুরেন্স ওয়ালাকে মেরে ফেলবে। কিন্তু ব্রেন তো বুঝতে পেরেছে এরা কেউ দোষী নয়, সব দোষ আমার ব্রেনের। ওপরে কি দৌড়ে গিয়ে ওই গাড়িটা থামানোর চেষ্টা করে, ইয়োসিনকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে যখন ব্রেন করে ওই গাড়ির ড্রাইভারের সামনে আসে, প্রথমত ড্রাইভার কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরেও ব্রেন যেহেতু সামনে এসেছে একটু প্রতিফলন তো আটকেছে, তখন ব্রেনকে বাঁচানোর জন্য ড্রাইভার করে কি গাড়িটা ঘুরিয়ে ফেলে। কিন্তু ড্রাইভার তো সাইডে দেখেনি, কারণ ড্রাইভার তো সামনে ফোকাস রেখেছিল যে সামনে থেকে এত আলা আসছে। তো এর ফলে যেটা হয় গাড়িটা যখন ঘুরিয়ে দেয় ইয়োসিন তো বেঁচে যায়, ব্রেনও বেঁচে যায়, কিন্তু গাড়িটা গিয়ে লাগে হচ্ছে ইয়োসিনের গার্লফ্রেন্ডের সাথে। তো বুঝতেই পারছি ইয়োসিন পাগলের মতো নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, ওর গার্লফ্রেন্ড সেখানেই মারা যায়। আর ব্রেন শুধু এই দৃশ্য দেখতেই থাকে যে আমি কি করতে চাইলাম, কি হলো। আর তখন ব্রেন ভাবে যে আমি সারা জীবন পরিকল্পনা করে মানুষকে মেরেছি, কিন্তু আসলে মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, আমি যেটা করেছি সেটা তো ঠিক করিনি। তো এরপর ব্রেন মানসিকভাবে অনেক কষ্ট পায় এবং সেই রুমে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেখানে ইয়োসিন আসে এবং ব্রেনের পেটে চাকু ঢুকিয়ে দেয়, জিজ্ঞেস করে তুই কেন এমন করলি। আসলে এখানে ইয়োসিন মনে করে ব্রেনের জন্য ওর গার্লফ্রেন্ডের মৃত্যু হয়েছে। তো ব্রেন এখানে কিচ্ছু বলতে পারে না, ব্রেন খালি একটা কথাই বলে আমি ডিজার্ভ করি, ভালো করেছিস তুই। আর সে নিজের কথা মনে করে হাসি মুখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মানে ব্রেনের কাছে মনে হয় আমি জীবনে যে পাপ করেছি সেই হিসাবে এটা অনেক কম শাস্তি ছিল, আমি মৃত্যুই ডিজার্ভ করি। তো এইভাবেই ব্রেন মারা যায় এবং এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট ব্যাক টু ব্যাক আমরা বেশ কয়েকটা হংকং এর অ্যাকশন থ্রিলার সিনেমা এক্সপ্লেন করেছি। হোয়াইট স্টোনের দুইটা কয়েকদিন আগে করলাম, কালকে আবার হোয়াইট স্টোনের থার্ড পার্ট আসবে। থার্ড পার্ট সিনেমা তো ভাই আরো জোশ হয়েছে। মানে আমি তোমাদেরকে বলেছিলাম না যে চাইনিজ একটা থ্রিলার অ্যাকশন মুভি সিরিজ আমরা এক্সপ্লেন করবো, দুটো তো এক্সপ্লেন করেছি, কালকে হচ্ছে থার্ড ইনস্টলমেন্ট আমরা এক্সপ্লেন করবো। ওইটা ভাই আরো বেস্ট হয়েছে, ওটার ভয়েসের কাজ আমি আগেই করে রাখছি যাতে এই ভিডিও দেখার পরে তারপর দিনই তোমরা ওই ভিডিওটা এনজয় করতে পারো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর এখন থেকে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে বিভিন্ন ভ্যারাইটির তোমার মুভি আনার চেষ্টা করবো। তবে এখানে একটা কথা বলতে হচ্ছে, ইস্ট এশিয়ান যে সিনেমাগুলো তৈরি হয় যেমন কোরিয়া, জাপান, চায়না, হংকং, থাইল্যান্ড, আমার কাছে মনে হয় যে আমাদের যে সাবেস 420 চ্যানেলটা রয়েছে সেখানে মনে হয় এই ধরনের যে সাসপেন্স থ্রিলার সিনেমা ওগুলো ওখানে চালানো উচিত এবং র্যান্ডমে আমাদের ভ্যারাইটিস সব ধরনের সিনেমা চালানো উচিত, যেমন হলিউড, তারপরে তোমার ইউরোপের সিনেমা, কোরিয়ান সিনেমা, মানে এখানে আমরা মিলিয়ে ঝিলিয়ে চালাবো। কিন্তু সাবেস 420 চ্যানেলে আমার মনে হয় ওখানে শুধু কোরিয়ান, হংকং, জাপানিজ থ্রিলার অ্যাকশন সিনেমা চালানো উচিত। তো তোমরা কি বলো সেটা কমেন্ট অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, বাবাই।